ওই যে বিপ্লব, সেই বিপ্লবের ২ মাস অতিক্রান্ত হয়েছে এবং সেই বিপ্লবের পরপরই দেখেছি আমরা আওয়ামী সরকারের পতন ঘটেছে এবং আগামী দুদিন পরেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারে দেখব ২ মাস পূর্ণ হয়েছে। এই ২ মাসের যে সময়, এই সময়কালের মধ্যে আমরা যে নানা পরিসংখ্যান দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি আমরা প্রায় ১,৫০০-এরও বেশি মানুষ হত্যার শিকার হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। শিশু থেকে আরম্ভ করে, নারী থেকে আরম্ভ করে সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা এখানে হত্যার শিকার হয়েছে। ১০০ জনের বেশি মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছে, ২০০ জনের বেশি মানুষ এক চোখ দিয়ে তারা দৃষ্টিশক্তি হারাবার মতো অবস্থায় পরিণত হয়েছে এবং কত যে মানুষ তার অঙ্গহানি ঘটেছে সেটি কিন্তু এখনও পর্যন্ত পরিসংখ্যান আমরা এখনও জানতে পারিনি। ৩০-৩৫ হাজার মানুষ এখনও মৃত্যু যন্ত্রণায় হাসপাতাল কাতরাচ্ছে, চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। কারো মুখে গুলি, কারো চোখে গুলি, কারো পিঠে গুলি, কারো হাতে গুলি, কারো পায়ে গুলি। এই যে বিভৎস চিত্র, সেই চিত্র কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এবং সেই পরিণতির প্রধান কারণ ছিল গত ১৫ বছরে আওয়ামী শাসনের আইন, বিচার, শাসন, দুর্নীতি দমন কমিশন সহ সর্বক্ষেত্রে যে দুঃশাসনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কারণের জন্যই কিন্তু আমরা দেখেছি যে একটা ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে এই স্বৈরাচার সরকারের একটা পতন ঘটেছে এবং বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে এই দুঃশাসনের যে কালো অধ্যায় তৈরি করেছে আওয়ামী শাসন, সেটি কিন্তু এখন আমাদের ছাত্র জনতা বুঝতে পেরেছে এবং তারা এখন সেগুলোকে অত্যন্ত সজাগ দৃষ্টিতে তারা নজরদারি করছে। আমরা সীমাহীন অন্যায়, অত্যাচার, জুলুম, খুন, আয়নাঘর সৃষ্টি করা, দেশ থেকে অর্থ পাচার করা, জুলুম করা, নদী দখল, খাল দখল, বিল দখল, ভোট দখল, সব কিছু করাকে আমরা দেখেছি এবং সেই দেখার কারণের জন্যই কিন্তু আমরা দেখেছি গত ৫ই আগস্ট এক কাপড়ে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রীকে দেশ থেকে পালিয়ে যেতে, দেশ ছেড়ে পালিয়ে যেতে, দেশে থাকবার জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু আমাদের প্রিয় সেনাবাহিনী তাদের অত্যন্ত বিচক্ষণতার পরিচয়ের মাধ্যমে তারা সেই হাসিনা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে। এবং আমি আজকে এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের আজকের যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ তার সঙ্গে সকল বাহিনীর প্রধানকে আমি ধন্যবাদ জানাতে চাই যে হাসিনার রিজমের যে অপশক্তি বাংলাদেশে তারা আবারও বাংলাদেশকে নিষ্পেষিত করবার চেষ্টা করেছে, সেই নিষ্পেষণকে তারা কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় না দিয়ে হাসিনাকে পদত্যাগ করতে তারা বাধ্য করেছিল। সে কারণে আমি বাংলাদেশ সেনাবাহিনী সহ বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি সবার জন্য জোরে একটা তালি দেওয়ার জন্য অনুরোধ করছি। বিগত সরকারের দুঃশাসন, দুর্নীতির কথা আমরা বারবার বলছি এবং তারপর পরে আমরা দেখেছি যে আমাদের ডক্টর ইউনূস বিশ্বনন্দিত ব্যক্তিত্ব, নোবেল বিজয়ী, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং বলা হয়েছে ৩ মাসের মধ্যে ৬টি কমিটি গঠন করা হচ্ছে, কমিশন গঠন করা হচ্ছে। সেই কমিশন তাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন প্রদান করবার পরপরই নির্বাচনী রোড ম্যাপ, নির্বাচনের কথা সেখানে ঘোষণা করা হবে। নির্বাচন ব্যবস্থার মধ্যে এখন বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের এখন মেয়াদ কতদিন হবে, কতদিন হওয়া উচিত। মাত্র ২ মাস গেল, এর মধ্যে রাজনৈতিক দলগুলো কিন্তু সোচ্চার হয়ে যাচ্ছে, কেন নির্বাচন দিতে দেরি হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি সেনাপ্রধান মহোদয় তিনি বলেছেন যে ১৮ মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আবার সরকার বলছে এটি সেনাপ্রধানের বক্তব্য, সরকারের বক্তব্য নয়, সরকার বলবে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন আমি যদি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যতদিনই হোক না কেন, যদি আমরা ১-১.৫ বছরের মধ্যে যদি নির্বাচন দেবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা রাষ্ট্র সংস্কার যে কথা বলছি, সেই সংস্কার করে কিন্তু একটা জাতীয় নির্বাচনকে পূর্ণাঙ্গভাবে করতে পারবো কিনা, সেটি আমাদের কাছে বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা মনে করি অন্ততপক্ষে গুরুত্বপূর্ণ কিছু ইস্যুগুলোকে সংস্কার করে, যারা আজকে হত্যা, গুম, খুন, আয়নাঘর করেছে, যারা আজকে গুলি করে চাইনিজ রাইফেল দিয়ে মানুষকে হত্যা করেছে, তাদের যদি অন্ততপক্ষে সাময়িকভাবে বিচারের প্রস্তুতি গ্রহণ করে না যাওয়া হয়, তাহলে রাষ্ট্র সংস্কারের প্রথম কাজ এবং কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু আমরা সেখানে অর্জন করতে পারবো না। তা আমি বলতে চাই যে দ্রুত সময় নির্বাচনের যে দাবি উত্থাপিত হয়েছে, তার জন্য যৌক্তিক সময় কিন্তু আমাদেরকে দেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা বিএনপি থেকেও দেখি তারা বলে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, আবার আমরা জামাতের পক্ষ থেকে যৌক্তিক সময় নির্বাচন দেওয়ার কথা, কিন্তু কেউ কিন্তু স্পষ্টভাবে বলে না এই যৌক্তিক সময়টা কতখানি। সুতরাং আমাদের ভাবতে হবে যৌক্তিক সময়টা নির্ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকারকে যদি এ রাষ্ট্র সংস্কারের প্রাথমিক কাজগুলি করবার জন্য সুযোগ দেওয়া না হয়, তাহলে কিন্তু আমরা মনে করি যে জাতীয় নির্বাচনের তৈরির যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা সুন্দর করে আমাদের ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার সুফল পেতে কিন্তু আমাদেরকে কষ্ট হতে পারে। আমরা সকল রাজনৈতিক দলগুলিকে খেয়াল রাখবার জন্য অনুরোধ করছি। আপনারা আজকে নিশ্চয় নেতৃত্ব দিয়েছেন, এখানে শুধু একক ছাত্রদের কোনো কৃতিত্ব ছিল না, সকল শ্রেণী পেশার মানুষের কৃতিত্ব ছিল। এখানে ব্যাংকার ছিল, কৃষক ছিল, এখানে আমরা রিক্সা চালককে দেখেছি, ঠেলাগাড়ি চালককে মারা যেতে দেখেছি, মুদি দোকানদারকে মারা দেখেছি, সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু এখানে এই আন্দোলনের মধ্যে তাদের অন্তর্ভুক্তি ছিল। কিন্তু আজকে যদি রাজনৈতিক দলগুলো এই
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বেশি চাপাচাপি করে, যদি তারা ভোটের জন্য তারা বেশি তাগিদ দেওয়া শুরু করে, তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যে কর্মপরিকল্পনা হাতে নিয়ে কাজ করছে, সেই কর্মপরিকল্পনা পরিচালনা করতে তাদের জন্য কিন্তু কষ্ট হয়ে যাবে। তাই তাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে যে কোনো চাপ তৈরি করবার পূর্বে চিন্তা করতে হবে এই চাপটি আসলে যুক্তিযুক্ত চাপ হচ্ছে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। আমরা কি দেখেছি, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা মুক্ত হলো কি, মুক্তির আন্দোলন কি আমাদের শেষ হয়েছে? দেশ মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। আমি মনে করি আমাদের মুক্তির আন্দোলন এখনো শেষ হয়নি। আমাদের মুক্তির আন্দোলন তখনই শেষ হবে যারা আমি আর ডামির নির্বাচন করেছে, যারা দিনের ভোট রাতে দিয়েছে, যারা নাবালক শিশুকে দিয়ে ভোট দিয়েছে, যারা জাল ভোট দিয়েছে, যারা বারবার একজন মানুষকে ঘুরিয়ে ঘুরিয়ে ভোট দিয়েছে, সেই ভোটের জন্য, সেই দুর্নীতি করে ভোট আদায় করবার জন্য যারা ব্যবস্থা গ্রহণ করেছে, সেই ব্যক্তিদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর আগ পর্যন্ত আমি মনে করি আমাদের মুক্তির আন্দোলন শেষ হবে না। আজকে যে ছাত্র জনতা হত্যার শিকার হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তাদের যে বিচার যদি সম্পূর্ণ করা না হয়, তাহলে কিন্তু আমি মনে করি আমাদের এই মুক্তির আন্দোলন শেষ হবে না। আজকে দেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা যারা পাচার করে নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করে ইউরোপ, আমেরিকা, কানাডায় আজকে বিলাসী জীবন যাপন করছে, তাদেরকে যদি ধরে এনে বিচারের ব্যবস্থা করা না হয়, তাহলে কিন্তু আমি মনে করি আমাদের মুক্তির আন্দোলন শেষ হবে না। আমরা মনে করি জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে যে সকল ছাত্র জনতা আজকে আহত হয়ে কাতরাচ্ছে, তাদের যদি বিচার করা সম্ভব না হয়, তাহলে আমরা মনে করি আমাদের যে মুক্তির আন্দোলন সেই শেষ হবে না। সুতরাং আজকে যে মুক্তি পেলেও আমাদেরকে মুক্তির আন্দোলন, মুক্তির সংগ্রাম আমাদের চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই স্বৈরাচার সরকারের বিচার না হবে, যতদিন পর্যন্ত সেই স্বৈরাচারের পেতাতাদেরকে যারা বিদেশে অবস্থান করছে, বিদেশে বসে বসে নানা রকম কথাবার্তা বলছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত বিচারের ব্যবস্থা করে, শাস্তির ব্যবস্থা করে তাদেরকে আইনের আওতা নিয়ে না আনা হয়, ততদিন পর্যন্ত কিন্তু এই মুক্তির আন্দোলন আমাদেরকে শেষ করা যাবে না। আমি একটা কথা বলতে চাই, আমরা ইতিমধ্যে দেখেছি যে একটা সংবাদে যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি আমেরিকায় লবিস্ট নিয়োগ করছেন, এবং সেই লবিস্ট নিয়োগ করে সেখানে তিনি আমেরিকার পক্ষে সাফাই গাবার জন্য তিনি নানা রকমভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, আজকে রাজনৈতিক দলগুলি সংগঠিত না থাকে, নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ না থাকে, আজকে জামাত, বিএনপি, ইসলামিক দলগুলোর মধ্যে যদি একটা ভ্রাতৃত্ব, বন্ধুত্ব যদি দেশের স্বার্থে একত্র না থাকে, তাহলে কিন্তু আজকে হাসিনা পুত্র যেভাবে লবিস্ট নিয়োগ করছে আমেরিকায় বসে, ভারতে বসে আরেকজন যেভাবে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের কারণের জন্য কিন্তু আবারও কিন্তু সে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তাই সকল রাজনৈতিক দলগুলোকে যারা এই স্বৈরাচার আন্দোলনের বিরুদ্ধে, যুগপৎ আন্দোলনে তারা সমবেত হয়ে এই স্বৈরাচারকে পতন ঘটিয়েছিল, তাদেরকে কিন্তু এক তালে এক লয়ে তাদেরকে কাজ করতে হবে। ক্ষমতার পালাবদল হবে, কে ক্ষমতায় আসবে, কে কতটা সিট পাবে, জামাত কতটা পাবে, বিএনপি কতটা পাবে, ইসলামিক অন্য দলগুলি কতটা পাবে, জাতীয় সরকার হবে কি অন্য কোনো সরকার হবে, সেই প্রক্রিয়া নিয়ে আপনাদের মধ্যে ভিন্ন ভিন্ন আলোচনা হতে পারে, কিন্তু আপনাদেরকে জাতীয় স্বার্থে আপনাদেরকে অবশ্যই সকলকে একসাথে থাকতে হবে। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, গত 15 বছরের আওয়ামী লীগ রিজমে যারা অন্যায়, অত্যাচার, গুম, খুন করেছেন, বিশেষ করে এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, যারা আজকে পালিয়ে আছে, যারা আজকে বিদেশে চলে গিয়েছে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যদি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চান, আপনারা ন্যায় বিচারের স্বার্থে, বিচার প্রাপ্তির স্বার্থে আপনারা দেশে ফিরে আসুন, আপনারা ধরা দেন, আইনের আশ্রয় নেন, আইনের আশ্রয় নিয়ে রাজনীতিতে ফিরে আসেন। যদি আপনারা পালিয়ে থাকেন, বিদেশে গিয়ে আশ্রয় গ্রহণ করে থাকেন, আপনারা আইনের কাছে আশ্রয় গ্রহণ না করেন, তাহলে কিন্তু আমি জানি না এই আওয়ামী লীগের রাজনীতি আবার কখন মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করতে পারবে, মানুষের কাছে ফিরে আসবে, সেটা কিন্তু বড় প্রশ্ন হয়ে থাকে। সুতরাং সেই জবাব কিন্তু আপনাদের কাছেই। আপনারা কতদিনের মধ্যেই আপনাদের রাজনীতি ফিরে আসবেন, আপনারা কতদিনের মধ্যে রাজনীতি করতে পারবেন, সেই জবাবের অপেক্ষায় থেকে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে তাদের কথা বৈঠক সেটি শুরু হতে যাচ্ছে। আমরা মনে করি একটা যৌক্তিক সময়ের মধ্যে আগামী জাতীয় নির্বাচন যদি দেওয়ার প্রেক্ষাপট তৈরি না হয়, তাহলে কিন্তু দেশের মধ্যে যে একটা অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু আমাদের রয়ে যাচ্ছে। তা আমরা আশা করব যে যতটুকু পুনর্গঠন করা দরকার, যতটুকু না হলেই নয়, ততটুকু করে একটা যৌক্তিক সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের যে প্রতিনিধি, সেই প্রতিনিধিদেরকে তারা তাদের ক্ষমতায় যাবার জন্য একটা রাস্তা তৈরি করে দিবে। এবং একই সাথে সকল রাজনৈতিক দলগুলোকে খেয়াল রাখতে হবে যে এখন যেভাবে আমরা বিদেশ থেকে লবিস্ট নিয়োগ করা হচ্ছে, পার্শ্ববর্তী দেশ থেকে যেভাবে হুক্কার দেওয়া হচ্ছে, আবার একই সাথে আমরা যদি মনে করে থাকি যে আমাদের যারা স্বৈরাচারের প্রেতাত্মারা এখন দেশে অবস্থান করলো, তারা চুপচাপ বসে আছে, যে কোনো সময় তারা কিন্তু এই
বিপ্লবকে ব্যর্থ করবার জন্য মাথা চাড়া দিয়ে উঠতে পারে। সে কারণের জন্য আপনারা সকলেই দেশের স্বার্থে, দশের স্বার্থে, আপনার রাজনীতির স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে আগামী জাতীয় নির্বাচনের পথকে সুগম করবার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এই প্রত্যাশা করে প্রফেসর ডক্টর ইউনূসকে বলেছেন তার জন্য আমরা গর্বিত, কিন্তু প্রশাসক হিসাবে তিনি একজন সফট মানুষ যিনি গুলি চালাতে জানেন না। সুতরাং আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে পারি ততই কিন্তু আমাদের জন্য ভালো, কারণ যারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছে ইতিপূর্বে বা ভবিষ্যতে করবে তাদেরকে কিন্তু দায়িত্ব হস্তান্তর করা গেলে কিন্তু আজকে আমাদের যে আরএমজি খাতে বলে আজকে এত আন্দোলন হচ্ছে, কথায় কথায় আন্দোলন, মানে বলা হচ্ছে যে আন্দোলন করা হচ্ছে, বলা হচ্ছে যে মানি না, জিজ্ঞেস করা হচ্ছে ভাই কি মানি না, বলে আমি জানি না। এই অবস্থা কিন্তু আমাদের এখন দাঁড়াচ্ছে সর্বত্র, সবাই মানি না, কিন্তু কি মানি না সেটা সে নিজেই জানে না। তো সেই অবস্থা থেকে আমাদেরকে ফিরে আসবার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় নির্বাচনের রোড ম্যাপ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আজকে আলোচনার মধ্যে দিয়ে একটা আভাস দিবেন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে শঙ্কা রয়েছে, সংকট রয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মা আবার ফিরে আসবার জন্য যে আশঙ্কা তৈরি হয়েছে সে আশঙ্কা দূরীভূত করবার জন্য চেষ্টা করবেন।